হ্যালো ভিউয়ার্স, শুভ সময়। আজকের ভিডিওতে আমরা আইএলটিএস রিডিং নিয়ে কথা বলবো। মূলত আইএলটিএস রিডিং পার্ট 1 বা রিডিং প্যাসেজ 1 যেটা থাকে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনেকের কাছেই মনে হয় যে আইএলটিএস রিডিংটা মোটামুটি সহজ, অতটা কঠিন না রাইটিং বা স্পিকিংয়ের মতো। বেশিরভাগ স্টুডেন্টের কাছেই স্পিকিং আর রাইটিংটা অনেক বেশি কঠিন থাকে। লিসেনিং আর রিডিংটা তারা মোটামুটি ভালো পারে, এবং আমার কাছেও মনে হয় যে লিসনিং আর রিডিং এই দুইটা মডিউল নাম্বার তোলার জন্য সবথেকে বেশি উপযোগী, সবথেকে বেশি সুবিধা পাবেন এখানে। তারপরও অনেকের কাছে রিডিংটা অনেক কঠিন লাগে, তারা বুঝতে পারে না যে কিভাবে উত্তর করবে। তো সেটা নিয়ে আজকের ভিডিওটা আমরা একদম প্যাসেজ 1 থেকে শুরু করছি। অনেকেই বলবে যে প্যাসেজ 1টা তো অনেক সহজ, প্যাসেজ 1 তো পারি, প্যাসেজ 2, প্যাসেজ 3 এটা কঠিন লাগে। হ্যাঁ, আমরা প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 নিয়েও আলোচনা করব, তবে আমরা শুরু করছি যেহেতু প্যাসেজ 1 দিয়ে শুরু করছি। অনেকের কাছে হয়তো প্যাসেজ 1টাও অনেক কঠিন লাগে, বুঝতেই পারে না যে কিভাবে কাজটা করবে। তো আমরা আজকে কেমব্রিজ আইএলটিএস 13 এটার টেস্ট 3 যে রিডিং প্যাসেজ 1 আছে সেটা নিয়ে আলোচনা করব। রিডিং প্যাসেজ 1 এর মধ্যে আমাদের সাধারণত না সবসময় 13টা প্রশ্ন থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এখানে গ্যাপস থাকে এবং ট্রু ফলস থাকে। তো আজকে আমরা রিডিং প্যাসেজের এই গ্যাপস আর ট্রু ফলস এগুলো কিভাবে আইডেন্টিফাই করা যায় এবং কিভাবে প্যাসেজ 1 এর 13টার মধ্যে 13টাই সঠিক করা যায় সেটা আমরা শিখব। কারণ 13টাই সঠিক করা খুবই প্রয়োজন প্যাসেজ 1-এ। যেহেতু প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 একটু কঠিন থাকে, তাই নাম্বার প্যাসেজ 1-এ যত বেশি তুলতে পারবেন তত আপনার ওপর চাপ কমে যাবে। তো আমরা রিডিং প্যাসেজ শুরু করার আগে একটু বলতে চাই যে রিডিং প্যাসেজের ক্ষেত্রে, আইএলটিএস রিডিংয়ের ক্ষেত্রে কিছু টিপস আছে, কিছু ট্রিক্স আপনি ফলো করতে পারেন, যেটা নিয়ে আমার একটা ভিডিও আছে। ওই ভিডিওটা দেখে আসলে আপনার এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। এখানেও আমরা বলবো টিপসগুলোর কথা। সেটা হচ্ছে যে একদম প্রথমে যখন রিডিং প্যাসেজ আপনি শুরু করবেন, প্রশ্ন লিসনিং শেষ হওয়ার পরে সাধারণত রিডিংয়ের কোয়েশ্চেনটা দেওয়া হয়, এবং লিসনিং শেষ হওয়ার পরেই আপনি রিডিংয়ের কোয়েশ্চেনটা পড়া শুরু করতে পারবেন এবং রিডিংয়ের উত্তর করবেন। তো রিডিংয়ের কোয়েশ্চেন হাতে পাওয়ার পরই সবাই যে কাজটা করে, এবং অনেক ভিডিওতেও হয়তো আপনাকে বলবে যে প্রথমে যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা একটা স্কিম রিড করে আসবেন। স্কিম রিড করার অর্থ হলো যে একবার প্যাসেজটা জাস্ট চোখ বুলিয়ে পড়ে আসা। তবে আমি বলবো যে এই কাজটা করবেন না। অর্থাৎ এই যে চোখ বুলিয়ে একবার স্কিম রিডিং করে আসার কথা যেটা বলা হয়, এই কাজটা করবেন না। এটা শুধুই টাইম কিল করবে, আপনার কোনো প্রয়োজন নেই। আপনি সরাসরি যেটা করবেন সেটা হচ্ছে প্রশ্ন হাতে পাওয়ার পরই আপনি প্যাসেজ 1-এর যে কোয়েশ্চেন আছে সরাসরি কোয়েশ্চেনে চলে যাবেন। আপনি জানেন যে প্যাসেজ 1 থেকে আপনাকে 13টা প্রশ্নের উত্তর করতে হবে, সেটার ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনি সরাসরি কোয়েশ্চেনে চলে যাবেন। আর একটা জিনিস আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি, যেখানে রিডিংয়ের টিপস দিয়েছিলাম আমি, সেখানে বলেছি যে যখন আপনি বাসায় রিডিং প্র্যাকটিস করবেন তখন যেই কাজটা করবেন, প্রথম কাজ সেটা হচ্ছে আপনি অবশ্যই টাইমার অন করবেন। টাইমার অন করে রেখে আপনি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করবেন সময়ের সাথে। অর্থাৎ বাসায় বসে আপনি রিডিং প্র্যাকটিস করলেন 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সময় নিয়ে আপনি একটা রিডিং প্যাসেজ কমপ্লিট করলেন, সবগুলো উত্তরই আপনার হলো, এরকমভাবে প্র্যাকটিস করে কিন্তু আসলে কোনো লাভ নেই। আপনাকে সময়ের মধ্যে সবগুলো প্যাসেজের উত্তর করে আসতে হবে। আমাকে একজন বলেছিল যে আপু, আমি তো রিডিংয়ের সবই উত্তর করতে পারি, কিন্তু আমার 2-3 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টার মধ্যে উত্তর করাটা টাফ হয়ে যায়। এটাই হচ্ছে পরীক্ষা। আপনি হয়তো ধৈর্য নিয়ে পড়লে অবশ্যই সবাই মোটামুটি কাছাকাছি উত্তর করতে পারবে, বেশিরভাগই উত্তর করতে পারবে। 40টার মধ্যে 30টা 35টা সবাই পারবে যদি অনেকটা সময় পায়, 5-6 ঘন্টা সময় দেওয়া হয় তাকে। সবাই না, অন্তত বেশিরভাগই পারবে। কিন্তু ওই 1 ঘন্টা সময়ের মধ্যে 40টা প্রশ্ন উত্তর করা, এটাই হচ্ছে আপনার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাই আপনাকে ওভারকাম করতে হবে, এখানেই আপনাকে ফাইট করতে হবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাসায় অবশ্যই টাইমার সেট করে
উত্তর করবেন। এবং প্যাসেজ 1-এর জন্য অবশ্যই 20 মিনিট সময় রাখবেন, যেহেতু 1 ঘন্টার সময় 3টা প্যাসেজ থাকে, প্রত্যেকটা প্যাসেজে আপনি 20 মিনিট করে সময় পাবেন। তো যখন আপনি প্যাসেজ 1 প্র্যাকটিস করবেন, যদি আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করেন, তো 20 মিনিট সময় রাখবেন প্যাসেজ 1-এর জন্য, পরের 20 মিনিট প্যাসেজ 2, তারপরে প্যাসেজ 3 20 মিনিট। তবে যেটা বলা হয় যে 20 মিনিট করে আপনি ভাগ করছেন ঠিকই, কিন্তু যেহেতু প্যাসেজ 1টা একটু ইজি থাকে, আপনার টার্গেট থাকবে পুরো 20 মিনিট সময় প্যাসেজ 1-এ শেষ না করে অন্তত 13 থেকে 15 মিনিটের মধ্যে প্যাসেজ 1টা কমপ্লিট করা। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে 7 থেকে 5 মিনিট বাঁচাতে পারবেন। এই 7-5 মিনিট কিন্তু আপনার জন্য অনেক উপকার হবে যখন আপনি প্যাসেজ 2 বা প্যাসেজ 3-তে যাবেন, যেহেতু ওই প্যাসেজগুলো একটু কঠিন হয়, ওখানে আপনার সময় বেশি লাগবে। তো প্যাসেজ 1টা আপনি যত কম সময়ে শেষ করতে পারবেন, প্যাসেজ 2 প্যাসেজ 3-এর জন্য আপনি সময়টা একটু বেশি পাবেন। চেষ্টা করবেন 13 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করার, আরও আগে পারলে ভালো, আর যদি নাই হয় একান্তই 20 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। তবে একটা কথা হচ্ছে যে এমন না যে আপনি প্যাসেজ একটা প্যাসেজ 1-এর কোয়েশ্চেনটা শেষ করতে আপনার 20 মিনিট থেকে 21 মিনিট বা 22 মিনিট হয়ে গেছে, আপনি প্যানিক করে ফেললেন। এরকমটা করা যাবে না। ঠিক আছে, 1-2 মিনিট এদিক ওদিক আপনার হতেই পারে, খুব প্যানিক করবেন না পরীক্ষার সময়। টাইমার অন করে অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, কিন্তু বারবার ঘড়ির দিকে তাকাবেন না। বারবার যদি টাইমারের দিকে তাকান তাহলে কিন্তু আপনার সময় নষ্ট হবে। আপনি এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। আচ্ছা, তো আমরা আরও টিপস নিয়ে কথা বলবো যখন আমরা এটা প্র্যাকটিস করতে থাকবো। তো আমরা প্রথমেই যে কাজটা করব, যে প্রশ্নগুলোতে চলে যাব। দেখা যাচ্ছে যে এখানে আমাদের 8টা প্রশ্ন আছে এবং এগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ, গ্যাপস। তো রিডিং কোয়েশ্চেনের মধ্যে সব থেকে সহজ যদি কোনো কোয়েশ্চেন থাকে, শুধু রিডিং না, আইএলটিএস-এর যে কোনো মডিউলেই লিসনিং রিডিংয়ের ক্ষেত্রে গ্যাপসগুলো সব থেকে সহজ হয়। এবং আমার চেষ্টা থাকতো যখন আমি প্র্যাকটিস করতাম বা যখন আমি পরীক্ষা দিয়েছিলাম, তখন গ্যাপসগুলোই আমি আগে খুঁজে বের করার চেষ্টা করতাম, গ্যাপসগুলো আমি আগে করতাম। এখানে নাম্বার তোলা অনেক সহজ। তো খেয়াল করতে হবে যে গ্যাপসটা যে আপনি করবেন, গ্যাপসে কয়টা শব্দ আপনি লিখতে পারবেন, এটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। আপনার গ্যাপসে দেওয়া আছে একটা শব্দের বেশি লেখা যাবে না, আপনি 3টা শব্দ গ্যাপসে লিখে বসলেন, আপনি কিন্তু নাম্বার পাবেন না। তো এখানে দেখেন 1 ওয়ার্ড অনলি বলা আছে, তার মানে এখানে যে গ্যাপগুলো আছে প্রত্যেকটা গ্যাপে আপনি কিন্তু একটার বেশি শব্দ লিখতে পারবেন না, একটা করে শব্দ লিখতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই একটা শব্দ কিন্তু হুবহু আপনার প্যাসেজের মধ্যে কোথাও না কোথাও আছে, একদম হুবহু সেই শব্দটা আপনি এখানে লিখতে পারবেন। কোনো রকম প্যারাফ্রেজ আপনাকে করতে হবে না, কোনো রকম সিনোনিম এখানে লিখতে হবে না। আপনাকে শুধু খুঁজে বের করতে হবে যে উত্তরটা বা ওই শব্দটা কোথায় আছে। তো আমরা একটু দেখি যে এই প্যাসেজটা, যদি আমরা প্যাসেজের নামটা দেখি, অবশ্যই আপনি প্রশ্ন পাওয়ার পরে প্যাসেজের যে হেডলাইনটা তো একবার দেখবেনই, চোখ বোলাবেন বা চোখে পড়বেই। এখানে হেডলাইনটা হচ্ছে দ্য কোকোনাট পাম, তার মানে হচ্ছে যে এখানে নারকেল গাছ সম্পর্কে কথাবার্তা বলা হবে। এবং এখানে গ্যাপের মধ্যেও সেই কোকোনাট পামের কথা বলা আছে। এবং দেখেন এখানে কোকোনাট পামের বিভিন্ন পার্টসের কথা বলা আছে, ট্রাঙ্ক আছে, লিভস আছে, ফ্লাওয়ার্স আছে, ফ্রুটস আছে, এবং সেগুলোর ডেসক্রিপশন দেওয়া আছে 1-2 লাইন করে। এবং সেগুলোর প্রত্যেকটার ব্যবহার থেকে আপনার শূন্যস্থান দেওয়া আছে। প্রত্যেকটার ব্যবহারের মধ্যে কিছু কিছু জায়গায় ফাঁকা রাখা আছে, যেই জায়গাগুলো আপনার পূরণ করতে হবে প্যাসেজের মধ্য থেকে শব্দ নিয়ে এসে। তো প্রথমেই কাজ হচ্ছে, আমরা লিসনিংয়ে যেমন করতাম যে সব প্রশ্নগুলো একবার পড়ে ফেলতাম, এখানে আপনার সেটা করার দরকার নেই। আপনার সব প্রশ্ন একবারে পড়ে ফেলতে হবে না, জাস্ট আপনি প্রশ্নের উপরে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করবেন যে প্রশ্নে কি বলা হচ্ছে, অন্তত প্রথম প্রশ্নটা পড়বেন। তো প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে এখানে ট্রাঙ্ক নিয়ে কথা বলা হচ্ছে। তো এখানে ট্রাঙ্কের কথা বলা আছে। ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের যে কাণ্ড বা গুড়ি যেটা থাকে একদম সেটা। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে রিডিং প্যাসেজের মধ্যে আপনার কিন্তু
সব শব্দের অর্থ জানার দরকার নেই, সব বাক্যের অর্থ জানার দরকার নেই। এই ভুলটা অনেকেই করে থাকে, সেটা হচ্ছে যখন রিডিং প্যাসেজ প্র্যাকটিস করা শুরু করে তখন প্রত্যেকটা শব্দের অর্থ জানতে চায়, গুগল করে বা ডিকশনারি দেখে, প্রত্যেকটা বাক্যের অর্থ বুঝতে চায় এবং এটা করতে গিয়ে অনেক টায়ার্ড হয়ে যায়, প্র্যাকটিস আর করতে ভালো লাগে না। আপনার সব শব্দের অর্থ জানতে হবে না, সব বাক্যের অর্থ জানতে হবে না, আপনার শুধু এখানে যেটা করতে হবে উত্তর খুঁজে বের করতে হবে, ঠিক আছে? উত্তর খুঁজে বের করতে গিয়ে 2-1টা নতুন শব্দ আপনি শিখে ফেলবেন, ঠিক আছে, কিন্তু সব শব্দের অর্থ জানার দরকার নেই। তো প্রথমে হচ্ছে ট্রাঙ্কের কথা বলা আছে, এটা ডেসক্রিপশন দেওয়া আছে যেটা 30 মিটারের মতো লম্বা। এরপরে এটার বর্ণনা, এটার যে ব্যবহার সেটা বলা আছে, টিম্বার ফর হাউজেস অ্যান্ড দ্য মেকিং অফ ড্যাশ। টিম্বার মানে হচ্ছে যে ওই গাছের কাণ্ডের যে বাকল বা কাণ্ডের যে আমরা কি বলি কাণ্ড বা গুড়ি, এটা চিরলে কাঠ ফাড়াই করা বলে, এটার যে তক্তা হয়, টিম্বার মানে আসলে তক্তা। সব শব্দের আপনার অর্থ জানার দরকার নেই, আমি জাস্ট আপনাদের সুবিধার্থে বলছি যে টিম্বার মানে হচ্ছে ওই কাণ্ডের যে তক্তা। তো ওইটা দিয়ে কি করে বাড়ি তৈরি করা যায় এবং আরেকটা কাজে ওইটা ব্যবহার করা যায়। কোন কাজে ব্যবহার করা যায় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখন দেখেন যে মজাটা কি এখানে রিডিং এর ক্ষেত্রে। মজাটা হচ্ছে যে এই যে দেখেন কোকোনাট পাম্প শুরু হয়েছে এখানে, প্রথম প্যাসেজের মধ্যে আপনি পড়া শুরু করলেন যে ফর মিলেনিয়া দ্য কোকোনাট হ্যাজ বিন সেন্ট্রাল টু দ্য লিভস অফ পলিনেশিয়ান অ্যান্ড এশিয়ান পিপলস অ্যান্ড এই সব কিছু আপনি জাস্ট স্কিমলি রিড করতে করতে যাবেন। এটা আপনি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বেন না, প্রত্যেকটার বাক্যের অর্থ শব্দের অর্থ জানার চেষ্টা করবেন না, জাস্ট স্কিম রিড দিবেন। এবং স্কিম রিড দিতে গেলেই আপনি বুঝতে পারবেন, দেখেন এইখানে কিন্তু ওই গাছের কাণ্ড বা বাকল বা ওইটার তক্তা নিয়ে কিছু বলা নেই। এরপরে যখন সেকেন্ড প্যাসেজে আসবেন তখন দেখবেন যে টিপিক্যালি উই ইনভিসেজ, আচ্ছা এখানে কিন্তু আমি মানে অনেক শব্দেরই প্রোনাউন্সিয়েশনও জানি না, অর্থও জানি না, এবং এটা জরুরিও না, ঠিক আছে? তো প্রথম প্যাসেজটা আমরা চোখ বুলালেই বুঝতে পারছি যে এখানে আমার কোকোনাট পাম গাছের মধ্যে এর যে কাণ্ড বা পাতা যেগুলো নিয়ে আমার প্রশ্ন আছে সেগুলো নিয়ে কথাবার্তা নেই, চোখ বুলালেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু নেই। তাহলে দ্বিতীয় প্যাসেজে আছে কিনা আমরা একটু দেখি। দ্বিতীয় প্যাসেজে আমরা যদি চোখ বুলাই, হ্যাঁ দেখতে পাচ্ছি যে এখানে ফ্রুট বলা আছে, এখানে লিভস আছে, জাস্ট চোখ বুলালেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাঙ্ক, হ্যাঁ এই জিনিসগুলো আছে। তার মানে এই দ্বিতীয় প্যাসেজের মধ্যে পড়লে কিন্তু আপনি ওই উত্তরগুলো পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে দ্বিতীয় প্যাসেজটা খুব দ্রুত পড়ার চেষ্টা করতে হবে। অবশ্যই রিডিংয়ের ক্ষেত্রে প্যাসেজগুলো একটু দ্রুতই পড়ে যেতে হবে, তবে এমন না যে খুব স্কেপটিক্যাল ওয়েতে আপনি পড়বেন যে একদম কিছুই বুঝতে পারছেন না, মোটামুটি ভালোভাবেই পড়বেন কিন্তু একটু দ্রুত পড়তে হবে। কারেন্ট চলে গিয়েছে, তবে মনে হয় যে দেখা যাচ্ছে, একেবারেই ডিম হয়ে যায়নি। তো আমরা ভিডিও কন্টিনিউ করি। সেকেন্ড প্যাসেজ যখন আমরা পড়া শুরু করব আমরা দেখতে পাচ্ছি টিপিক্যালি উই ইনভিসেজ কোকোনাটস অ্যাজ ব্রাউন ক্যানন বলস দ্যাট when opened provide sweet white flesh। তার মানে এই সুইট হোয়াইট ফ্লেশ এই শব্দটুকু দেখে আমি বুঝতে পারছি যে এখানে বলা হচ্ছে যে আমরা যখন নারকেল ভাঙি তখন আমরা যে নারকেলের যে সাদা অংশের কথা যেটা আমরা খাই সাধারণত সেই অংশের কথা বলা হচ্ছে। বাট উই সি অনলি পার্ট অফ দ্য ফ্রুট অ্যান্ড নান অফ দ্য প্ল্যান্ট ফ্রম হুইচ দে কাম। তো এই লাইনের মধ্যে নাই, এরপর আমরা একটু দ্রুত পড়ে যাই। দ্য কোকোনাট পাম হ্যাজ আ স্মুথ স্লেন্ডার গ্রে ট্রাঙ্ক। হ্যাঁ ট্রাঙ্ক, তার মানে এইখানে আছে হয়তো আমার ওই উত্তরটা। আপ টু 30 মিটার টল, হ্যাঁ বুঝতে পারছি যে এই জায়গায় কাছাকাছি কোথাও একটা উত্তরটা থাকবে, কারণ এই কথাই বলা হচ্ছে, ওখানে ট্রাঙ্কের কথা বলা হচ্ছে এবং ওটা যে 30 মিটার টল এটার কথা বলা হচ্ছে। এখন এটা কি কাজে ব্যবহার করা হয় সেটা দেখি। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ টিম্বার। ইয়া, আমরা কিন্তু ভালো সঠিক রাস্তায় যাচ্ছি। For building houses and is increasingly being used as a replacement for endangered hardwoods in the furniture construction industry. Wait, furniture construction industry. ওখানে কি বলা হচ্ছিল প্রশ্নে বলা হচ্ছিল যে timber for houses and the making of dash, তার মানে তক্তা দিয়ে বাড়ি তৈরি করা হয়, এটা তো বলেছে, আর একটা কিছু তৈরি করা হয়। কি তৈরি করা হয় দেখি এখানে কি বলছে যে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স, কি ট্রাঙ্ক, তাই না? ট্রাঙ্কগুলো
যেগুলো 30 মিটার লম্বা, এগুলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট সোর্স। কিসের? দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ টিম্বার, তক্তার ভালো সোর্স, ওকে, ফর বিল্ডিং হাউজেস, বাড়ি তৈরি করার জন্য, অ্যান্ড এবং ইজ ইনক্রিজিংলি বিং ইউজড অ্যাজ আ রিপ্লেসমেন্ট ফর এন্ডেঞ্জার্ড হার্ডউডস। আচ্ছা, এবং বর্তমানে এটার ব্যবহার খুব বেড়েছে। কোথায়? হার্ডউড, এটা রিপ্লেসমেন্ট হিসেবে এটা বর্তমানে খুব বেশি ব্যবহৃত হচ্ছে। কোথায়? ইন দ্য ফার্নিচার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। তার মানে ফার্নিচার তৈরির ক্ষেত্রে আমার এটা ব্যবহৃত হচ্ছে। তার মানে কোথায়? বাড়িতে, আর বাড়ি তৈরি করতে, আর ফার্নিচার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, তো তার মানে ফার্নিচার তৈরি করতে। তাহলে এইখানকার উত্তরটা আমরা মনে হয় পেয়ে গেছি। আমরা ফার্নিচার, এটা এখানে লিখে রাখবো, ফার্নিচার, ওকে, ফার্নিচার। বারবার একই কথা বলছি যে প্রত্যেক শব্দের অর্থ, প্রত্যেক বাক্যের অর্থ জানতে হবে না। দেখেছেন এখানে কিন্তু আমি সব শব্দের অর্থও জানি না, সব বাক্যের অর্থও জানি না, সব কিছু বুঝি নাই, কিন্তু আমি উত্তর কিন্তু পেয়ে গিয়েছি। ঠিক আছে, তো এত প্যানিক করার দরকার নাই যে আমি ভালো ইংরেজি জানি না, আমি শব্দের অর্থ জানি না, রিডিং অনেক কঠিন লাগে, অর্থ বুঝি না, এত দরকার নাই। মোটামুটি আন্দাজ করতে পারলেই কিন্তু কাজ হবে, এবং প্র্যাকটিস করতে করতে আসলে আপনি অনেক ইংরেজি শব্দ এবং বাক্যের অর্থ বুঝে যাবেন। এটাই তো আসলে প্র্যাকটিসের কাজ, তাই না? এরপরে দ্বিতীয় প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। দ্বিতীয় প্রশ্নে কি বলছে? দ্বিতীয় পয়েন্ট যেটা আছে সেখানে আছে লিভস, পাতার কথা আছে। পাতাগুলো ব্রাশ তৈরি করতে ব্যবহৃত হয়, এখানে কোনো প্রশ্ন নেই। তারপর আছে ফ্লাওয়ার। ফ্লাওয়ারগুলো কিসে ব্যবহৃত হয়? ফ্লাওয়ারগুলোর যে ডেসক্রিপশন দেওয়া আছে অ্যাট দ্য টপ অফ দ্য ট্রাঙ্ক, ওকে, মানে এটা উপরের দিকে থাকে আসলে নারকেল গাছের ফ্লাওয়ার্স। আমি কখনো নারকেল গাছের ফুল দেখি নাই, হোয়াটএভার। তো নারকেল গাছের ফুলের কথা বলছে যে স্টেমস প্রোভাইড স্যাপ ইউজড অ্যাজ আ ড্রিঙ্ক অর আ সোর্স অফ ড্যাশ। তো নারকেল গাছের যে ফুল, এই ফুলের যে স্যাপ বলতে আসলে রস বা নির্যাস বোঝানো হয়, এটা ড্রিঙ্ক হিসেবে ব্যবহৃত হয়, আর একটা কাজে ব্যবহৃত হয়। তো নারকেল গাছের ফুল আমি অবশ্য দেখিনি, আপনারা কেউ দেখেছেন কিনা বা এখানে কোনটার কথা বলা হচ্ছে জানি না। আমরা একটু রিডিংয়ের মধ্যে গিয়ে দেখি যে নারকেল গাছের ফুলটা কি কি কাজে ব্যবহৃত হয়, সেখান থেকে আমরা এই উত্তরটা পাবো। তো এই পর্যন্ত আমরা পড়ে ফেলেছিলাম দ্বিতীয়। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর পাওয়ার সাথে সাথে আপনি ওখানে গিয়ে উত্তর লিখবেন, পরের লাইনগুলোর আপনার পড়ে দেখার কিন্তু দরকার নেই যখন আপনি কনফার্ম যে হ্যাঁ উত্তরটা পেয়ে গেছেন। কারণ এটা আমি অলরেডি বুঝতেই পারছি যে এখানে হাউসের কথা বলা হচ্ছে আর একটা ফার্নিচারের কথা, আমার আর পড়ার দরকার নেই। তারপরও আপনি ক্লারিফিকেশনের জন্য পরের এক লাইন পড়তে পারেন, এক লাইন বা দুই লাইন, অনেকখানি পড়ার দরকার নেই, এত কনফিউশনের দরকার নেই। আইএলটিএস রিডিং এত কঠিন থাকে না, এত জটিল করবে না আপনাকে যে অনেক খুব মিস্টেরিয়াস থাকবে, উত্তরগুলো এমনভাবে হাইড করা থাকবে যে আপনাকে ভীষণ কষ্ট করে খুঁজে বের করতে হবে, এরকম না। সিরিয়ালি থাকে উত্তরগুলো, আপনাকে জাস্ট একটু খুঁজে বের করতে হবে। তো দ্বিতীয় প্রশ্নে ফ্লাওয়ার্স নিয়ে বলা আছে, আমরা একটু পরের লাইন, এই পর্যন্ত পড়েছিলাম, পরের লাইন থেকে পড়ি। দ্য ট্রাঙ্ক ইজ সারমাউন্টেড বাই আ রোসেট অফ লিভস, ওকে, লিভস নিয়ে বলা হচ্ছে, লিভস নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তারপর আমরা পড়ি, ইচ অফ হুইচ মে বি আপ টু 6 meters লং, দ্য লিভস হ্যাভ হার্ড ভেনিস ইন দেয়ার সেন্টার্স which in many parts of the world are used as brushes after the green part of the leaf has been stripped away. আচ্ছা, এটা বুঝতে পারছি মনে হয় আমরা যে ওই যে নারকেলের পাতা দিয়ে আমরা ঝাঁটা তৈরি করি, শলা বলি আমরা, ঝাড়ু বা ঝাঁটা, শলা যেটা বলি। নারকেলের পাতার দুই পাশ থেকে পাতা ফেলে দিয়ে মাঝখানে যে শিরা ওইটা নিয়ে ঝাড়ু বানানো হয়, সেটা এখানে বলা হচ্ছে। এখান থেকে আমাদের কোনো প্রশ্ন নেই, সো এটা আমরা স্কিপ করব, দরকার নেই আমাদের। ইম্যাচিওর কোকোনাট ফ্লাওয়ার্স, হ্যাঁ ফ্লাওয়ার্সটা আমাদের দরকার, এখান থেকে প্রশ্ন আছে। Immature coconut flowers are tightly clustered together among the leaves at the top of the trunk. Okay. The flower stems may be tapped for their sap to produce a drink. Okay. And the sap can also be reduced by boiling to produce a type of sugar. See? Used for cooking. তো ওখানে প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল হচ্ছে যে
এইটার যে ফ্লাওয়ার থাকে সেটা হচ্ছে ট্রাঙ্কের উপরের দিকে থাকে এবং সেটা থেকে যে নির্যাস বের হয় সেটা ড্রিঙ্ক হিসেবে ব্যবহৃত হয় এবং আরেকটা জিনিসের সোর্স হিসেবে ব্যবহৃত হয়। কিসের সোর্স হিসেবে ব্যবহৃত হয় এখানে একটু দেখেন, বলছে যে দ্য স্যাপ ক্যান অলসো বি রিডিউসড বাই বয়েলিং। তার মানে ওই নির্যাসটা আমরা যদি ফুটাই বা জাল দিই তাহলে সেখান থেকে টু প্রডিউস টাইপ অফ সুগার, সেখান থেকে সুগার পাওয়া যাবে। তার মানে অবশ্যই এটা কি সুগারের একটা সোর্স এবং সেটা কুকিংয়ের জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখেন যে বলছে যে স্টেমস প্রোভাইড স্যাপ ইউজড অ্যাজ আ ড্রিঙ্ক অর আ সোর্স অফ, এখান থেকে এটা জাল দিয়ে কি বের করা হয়, সুগার বের করা হয়। তাহলে আমরা এখানে সুগার লিখতে পারি। বোঝা গেছে? ওকে, দেখেন সব কিছুর অর্থ জানার দরকার নেই, এই এক কথা মনে হয় 100 বার বলে ফেলেছি, আর বলবো না। ওকে, এরপরে পরের প্রশ্নে আসি। এখানে বলছে যে ফ্রুটস নিয়ে কথা বলছে এবং ফ্রুটসের আউটার লেয়ার আছে, মিডল লেয়ার আছে, ইনার লেয়ার আছে, এরপর কোকোনাট ওয়াটার আছে, কোকোনাট ফ্লেশ আছে। তো আউটার লেয়ার নিয়ে কোনো কথাবার্তা নেই, দরকার নাই, বাদ। মিডল লেয়ার নিয়ে কথা আছে। মিডল লেয়ার নিয়ে কি বলছে? মিডল লেয়ার তার মানে কয়ের ফাইবার্স বলা হয় এগুলোকে, ইউজড ফর ড্যাশ। মিডল লেয়ারটা, মাঝখানের যে লেয়ারটা, সেটা কি কাজে ব্যবহার করা হয় দেখা যাক মিডল লেয়ার আসলে কোনটা বোঝাচ্ছে। একটা নারকেল ফল তো আমরা চিনি, ওইটার বাইরে তো ছোবড়া থাকে, এরপরে হচ্ছে ওইটার যে আমরা কি বলি মালা বলি, নারকেলের মালা, ওইটা থাকে, তারপরে ইনার লেয়ার থাকে, যেটা দেখা যাক এখানে আসলে কি বলা হচ্ছে। সো এই পর্যন্ত শেষ। এরপরে এখান থেকে আসবো আমরা, coconut palms produce as many as 70 fruits per year. ওকে, প্রতি বছর 70টার মতো ফল দেয়। weighing more than a kilogram each, প্রত্যেকটা 1 কেজির বেশি হয়। the wall of the fruit has 3 layers. আচ্ছা, ওই যে ফলটা, ওই ফলের 3টা লেয়ার আছে। a waterproof outer layer, যেটাকে আমরা ছোবড়া বলি, নারকেলের ছোবড়া, এটা ওয়াটারপ্রুফ। আমরা জানি যে এটা পানির উপর ভেসে থাকে বা খুব বেশি একটা পানিতে ভেজে না নারকেলটা। তো এটা ওয়াটারপ্রুফ আউটার লেয়ার, এ ফাইব্রাস মিডল লেয়ার অ্যান্ড আ হার্ড ইনার লেয়ার। তো এখানে ফাইব্রাস মিডল লেয়ার বলতে যেটা বোঝানো হচ্ছে সেটাই হচ্ছে নারকেলের যে একদম আউটার যে লেয়ারটা থাকে, একদম যে ছিলকা যেটা, ওইটা ছুলে ফেলার পরে ভিতর থেকে যেটা বেরোয় ওইটাই হচ্ছে আপনার নারকেলের ছোবড়া, যেটা হচ্ছে আঁশ, ওইটাকে আসলে বলা হচ্ছে মিডল লেয়ার। ঠিক আছে? এত কিছু আসলে আপনার এখান থেকে সব কিছু খুঁজে বের করতে হবে না, আপনি আসলে উত্তর বের করতে চান। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য যে জিনিসগুলো আমি বুঝতে পারি আপনাদেরকে জাস্ট বলছি। অ্যান্ড আ হার্ড ইনার লেয়ার মানে নারকেলের যে মালা যেটা, সেটার কথা বলা হচ্ছে। দ্য থিক ফাইব্রাস মিডল লেয়ার মানে ওই যে ছোবড়া যেটা, আঁশ যেটা, প্রডিউস কোকোনাট ফাইবার বা কয়ের, হুইচ হ্যাজ নিউমেরাস ইউজেস and is particularly important in manufacturing ropes. সরি, মাঝে মাঝে মনে হয় ক্যামেরাটা ফোকাস সরে যাচ্ছে। তো ওইগুলো দিয়ে, ওই আঁশগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। এবং এখানে বলা হচ্ছে যে পার্টিকুলারলি, নির্দিষ্টভাবে এটার একটা ব্যবহারের কথা বলা হচ্ছে এবং সেটা হচ্ছে রোপস হিসেবে, দড়ি হিসেবে, ম্যানুফ্যাকচারিং রোপস। তার মানে এখানে যে মেইন পয়েন্টটা সেটা আমাদের কি হবে, মিডল লেয়ারটা ব্যবহার করা হয় ইউজড ফর রোপস, মেইনলি রোপস হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা এখানে রোপস লিখলাম। ওকে, এরপরে দ্য উডি ইনারমোস্ট লেয়ার, তার মানে নারকেলের মালা যেটা উডি বলা হচ্ছে, এটা কাট দেখা যায়, শক্ত। দ্য শেল উইথ ইটস 3 প্রমিনেন্ট আইস, 3 প্রমিনেন্ট আইস মানে একদম নারকেলের মাথার দিকে, নারকেলের মালার মাথার দিকে যেই জায়গাটা ছিদ্র করে আমরা সাধারণত পানি খাই, ওইটা ওখানে বলা হচ্ছে 3টা চোখের মতো থাকে। সারাউন্ডস দ্য সিডস। ওকে, ওই জায়গায় আমরা যদি নারকেলটা অনেকদিন রেখে দিই তাহলে ওইখান থেকে সিডসটা আসলে বের হয়। তো এই জন্য ওখানে বলা হচ্ছে যে সারাউন্ডস দ্য সিডস, বীজটাকে সারাউন্ড করে থাকে, ওইখান থেকে চারাটা বের হয়। সরি। An important product obtained from the shell is charcoal.
তো ওই শেল থেকে সবথেকে ভালো যেটা, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে চারকোল পাওয়া যায়, which is widely used in various industries as well as the home as cooking fuel. নারকেলের মালা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। And when broke in half, the shells are also used as bowls in many parts of Asia. Okay, সরি, আমরা মনে হয় কোয়েশ্চেনটাই আগে ভালো করে দেখে আসিনি, এতক্ষণ শুধু শুধু পড়ছি আমরা। আমাদের প্রথম কাজ কিন্তু আসলে কোয়েশ্চেনটা দেখে আসা, আমরা আসলে কি খুঁজতে চাচ্ছি। তো এখানে ইনার লেয়ারের কথা বলা হচ্ছে, আমরা এই পর্যন্ত পড়েছি, উত্তর করেছি। এরপরে বলছে যে ইনার লেয়ার আর সোর্স অফ ড্যাশ অ্যান্ড ওয়েন হাফড ফর ড্যাশ, তার মানে মেইনলি এটা কিসের সোর্স এবং যখন এটা অর্ধেক করা হয় তখন এটা কি হিসেবে ব্যবহৃত হয় সেটা বলা হচ্ছে। তো এইখানে পুরোটা পড়ে এসে আপনি দেখছেন যে এখানে লাস্টের লাইনে এসে বলা আছে যে when broken in half the shells are also used as bowls, তার মানে বাটি হিসেবে, বোলস বা বোল বলি আমরা যেটাকে, বোলস বাটি হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে হচ্ছে আমরা বোলস লিখতে পারি। আর আগেরটা কি ছিল, সোর্স অফ, আমরা দেখলাম যে কি ছিল, মেইনলি কিসের সোর্স হিসেবে এটা ব্যবহৃত হয়, চারকোল, রাইট। একবার দেখেন, an important product obtained from the shell is charcoal, তার মানে হচ্ছে এটা চারকোলের সোর্স হিসেবে ব্যবহৃত হয়। আমি অনেক কথা বলছি, লাইন বাই লাইন পড়ে আপনাদেরকে অর্থ বলছি। আপনি যখন উত্তর করবেন, যখন আপনি রিডিং প্র্যাকটিস করবেন, লাইন বাই লাইন আপনাকে পড়ে প্রত্যেকটার অর্থ জানতে হবে না। লাস্ট টাইম আমি বলছি এটা, প্রত্যেকটার অর্থ জানতে হবে না, প্রত্যেক লাইন বাই লাইন পড়ে বুঝতে হবে না, জাস্ট উত্তরটা খুঁজতে হবে। উত্তর খোঁজার জন্য যতটুকু দরকার অতটুকু করবেন এবং চোখ বুলালেই আপনি সেটা বুঝতে পারবেন। চোখ বুলানোর সময় একটু কেয়ারফুলি চোখ বুলাবেন, এই আর কি, ব্যাস। চারকোল বানানটা কি লিখেছে, COAL। বানানের ব্যাপারে খুবই সতর্ক থাকবেন, কারণ বানান ভুল হলে আপনার নম্বর কাটা যাবে। এরপরে হয়ে গিয়েছে এই পর্যন্ত, আমাদের এ পর্যন্ত ডান। এরপরে কোকোনাট ওয়াটার ড্রিঙ্ক হিসেবে ব্যবহৃত হয়। আ সোর্স অফ ড্যাশ ফর আদার প্ল্যান্টস, অন্য প্ল্যান্টসের জন্য কোকোনাট ওয়াটার একটা সোর্স হিসেবে কাজ করে, একটা কিছুর সোর্স হিসেবে কাজ করে। কিসের সোর্স হিসেবে কাজ করে একটু পড়ি আমরা, এত বেশি পড়বো না, ঠিক আছে, জাস্ট চোখ বুলায় যাব। কি বলছে, inside the shell are the nutrients, endosperms, needed by the developing seed. Okay, initially the endosperm is a sweetish liquid, coconut water, okay, which is enjoyed as a drink, acha, but also provide the hormones which encourage other plants to grow more rapidly. Wait, ki bolche, also provides the hormones, ki provide kore, hormone provide kore, which encourage other plants to grow, অন্য প্ল্যান্টগুলোকে বেড়ে উঠতে সাহায্য করে র্যাপিডলি, অ্যান্ড প্রডিউসেস হায়ার ইয়ার্স, অর্থাৎ অনেক ভালো উৎপাদন করে আর কি অন্য প্ল্যান্টগুলোকে। কি সেটা, নারকেলের রস, এটা কি করে, সরি নারকেলের পানি, এটা কি করে, একটা ভালো হরমোন হিসেবে কাজ করে অন্য গাছগুলো বেড়ে ওঠার জন্য। এবং এই নারকেলের পানি যদি আমরা অন্য গাছে ব্যবহার করি, অন্য গাছ পরিচর্যার ক্ষেত্রে, তাহলে ভালো জন্মায়, ওই গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠে। তো আমাদের উত্তরটা আমরা পেয়ে গিয়েছি। আমরা এখানে কি লিখবো, সোর্স অফ হরমোনস ফর আদার প্ল্যান্টস, কে, কোকোনাট ওয়াটার। বুঝতে পারছেন, এখানে কিন্তু প্রথম এই যে 2 লাইন আমরা জাস্ট রিডিং পড়ে গেছি। যখন আমরা এসে দেখলাম যে হ্যাঁ কোকোনাট ওয়াটারের কথা বলছে, তখন আমরা একটু কেয়ারফুল হয়ে পড়বো, হুইচ ইজ এনজয়েড অ্যাজ ড্রিঙ্ক। হ্যাঁ ঠিক আছে, ড্রিঙ্কের কথা তো বলা হয়েছে প্রশ্নে। তারপরে কি বলছে, বাট অলসো প্রোভাইডস, কি প্রোভাইড করে, হরমোনস, এটাই আমরা খুঁজছিলাম, ঠিক আছে, হায়ার ইয়ার্স। ওকে, তো এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গিয়েছে, এই পর্যন্ত আমরা উত্তর পেয়ে গিয়েছি। এর পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন আছে হচ্ছে কোকোনাট ফ্লেশ, অর্থাৎ আমরা যেটা খাই কোকোনাট ফ্লেশের কথা বলা হচ্ছে। এটা থেকে তেল পাওয়া যায় এবং নারকেলের দুধ পাওয়া যায়। সো এই অয়েল অ্যান্ড মিল্ক ফর কুকিংয়ের কাজে ব্যবহৃত হয় এটা। অ্যান্ড আর কি কাজে ব্যবহৃত হয়?
তো দেখি এই পর্যন্ত পড়া হয়ে গিয়েছে। এখানে এইদিকে যে নেই উত্তরটা আমরা জানি, আমরা এখান থেকে দেখব। As the fruit matures, the coconut water gradually solidifies to form the brilliant white fat-rich edible flesh or meat. Dried coconut flesh, okay, chopra, is made into coconut oil and coconut milk, which are widely used in cooking in different parts of the world, okay, as well as in cosmetics, okay. তো এটা কোথায় কোথায় ব্যবহৃত হয়? কোকোনাট ফ্লেশকে চোপড়া বলা হয় হয়তো, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এটা দিয়ে কি করা হয়? কোকোনাট ফ্লেশ ইজ মেড ইনটু কোকোনাট অয়েল, অর্থাৎ কোকোনাট ফ্লেশ থেকে কোকোনাট অয়েল পাওয়া যায়, কোকোনাট মিল্ক পাওয়া যায়, যেগুলো হুইচ আর ওয়াইডলি ইউজড ইন কুকিং ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন জায়গায় এটা রান্নার কাছে ব্যবহৃত হয়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন কসমেটিক্স হিসেবে ব্যবহৃত হয়। আমরা বিভিন্ন অ্যাড দেখি যেখানে বলা হয় নারিকেলের মালাই থেকে লোশন তৈরি করা হচ্ছে, তো তার মানে এটা কসমেটিক্স ইন্ডাস্ট্রিতেও ব্যবহৃত হয়। অয়েল অ্যান্ড মিল্ক ফর কুকিং অ্যান্ড কসমেটিক্স। ওকে, পরের প্রশ্ন কি আছে? গ্লিসারিন অ্যান্ড কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে তো ব্যবহৃত হয়, তো এখানে কসমেটিক্সের মধ্যে গ্লিসারিনের কথা বলা হচ্ছে। গ্লিসারিন অ্যান্ড এবং ব্র্যাকেটে দেওয়া আছে অ্যান ইনগ্রেডিয়েন্ট ইন ড্যাশ, তার মানে গ্লিসারিন যে কসমেটিক্সটা এটা কোনো একটা কিছুর ইনগ্রেডিয়েন্ট বা মূল উপাদান হিসেবে কাজ করে। কিসের সেটা একটু আমরা দেখি। এই পর্যন্ত হয়ে গিয়েছে, এদিকে আমরা আর পড়বো না। এরপর থেকে a derivative of coconut fat, glycerin, acquired strategic importance in a quite different sphere as Alfred Nobel introduced the world to his nitroglycerin based invention dynamite। তো খেয়াল করুন, এখানে বলছে যে a derivative of coconut fat, তার মানে কোকোনাট ফ্যাট থেকে পাওয়া যায় এমন একটা জিনিস, সেটা হচ্ছে গ্লিসারিন। সেটা ব্যবহৃত হয় কোথায়? সেটা ব্যবহৃত হয় হচ্ছে অ্যাকোয়ার্ড স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, মানে এটার গুরুত্ব আছে কোথায়? ইন কোয়াইট ডিফারেন্ট স্ফেয়ার, খুবই আলাদা একটা জায়গায়। মানে কোকোনাট আমরা খাবারের কাজে ব্যবহার করি, খাওয়ার ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়, জ্বালানির ক্ষেত্রে, হেন তেন অনেক কিছু বললাম, কিন্তু খুবই ডিফারেন্ট একটা ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, যেটা আমরা কেউ চিন্তাও করতে পারি না। সেটা কি? সেটা হচ্ছে যে ডাইনামাইট তৈরিতে। ডিফারেন্ট স্পেয়ার অ্যাজ আলফ্রেড নোবেল ইন্ট্রোডিউস দ্য ওয়ার্ল্ড টু হিজ নাইট্রোগ্লিসারিন বেসড ইনভেনশন ডাইনামাইট বা ডিনামাইট, যেটাই বলেন, ডাইনামাইট বা ডিনামাইট তৈরিতে এই গ্লিসারিনটা ব্যবহৃত হয়। তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে? ডিনামাইট বা ডাইনামাইট, হোয়াট এভার। তো এই যে আমাদের গ্যাপগুলো হয়ে গেল, অ্যান্ড আই এম প্রিটি মাচ শিওর উত্তর না দেখেও আমি বলতে পারি যে আমার গ্যাপসগুলো ঠিক আছে, কারণ হুবহু এই শব্দগুলো আছে। এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী ধাপে, ট্রু ফলসের যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো আমরা এখানে দেখব। ট্রু ফলস অনেকের কাছে অনেক কঠিন লাগে, কারণ এখানে ট্রু থাকে, ফলস থাকে, ইভেন নট গিভেন থাকে। এটাই মনে হয় সব থেকে বেশি ঝামেলা, কারণ ট্রু নাকি ফলস সেটা না হয় আইডেন্টিফাই করা গেল, কিন্তু এটা আসলে এখানে দেয়া নেই, এটাতেই প্যাচ লাগে। কারণ আসলে কি এটা ফলস হবে নাকি এটা ট্রু, নাকি দেয়া নেই, কি লিখবো এখানে, এটাতেই প্যাচ লাগে বেশি, যার জন্য বেশি কঠিন মনে হয় ট্রু ফলসটা। তো একটু ভালোভাবে খেয়াল করলে আমার মনে হয় এটা অসুবিধা হবে না। তো আমরা শুরু করি ট্রু ফলসটা। প্রথম প্রশ্ন, কোকোনাট সিডস নিড শেড ইন অর্ডার টু জার্মিনেট। মজার ব্যাপার হচ্ছে যে এই যে আপনি একটা প্যাসেজ থেকে যে অলরেডি উত্তর করেছেন, দেখেন এতখানি প্যাসেজ আপনার পড়ে ফেলা হয়ে গেছে অলরেডি, এবং আপনি উত্তর করে ফেলেছেন, কিন্তু এতটা প্যাসেজ। এখন আপনি বুঝতেই পারছেন যে প্রথম যে ট্রু ফলসের যে প্রশ্নটা আপনি পড়লেন, কোকোনাট সিড নিড শেড ইন অর্ডার টু জার্মিনেট, আপনি বুঝতেই পারছেন যে এই লাইনটা কিন্তু এই এতখানি যতখানি আপনি পড়ে আসলেন এতখানির মধ্যে নাই। তাহলে হয় এই প্রথমটার মধ্যে আছে, নাই শেষের দুই প্যারার মধ্যে আছে। তাহলে আপনার আর পুরো প্যাসেজ কিন্তু পড়তে হচ্ছে না,
তার মানে প্রতিটা প্রশ্নের উত্তর করার জন্য আপনাকে কিন্তু পুরো প্যাসেজ পড়তে হচ্ছে না, ঠিক আছে? তো প্রথম প্যারার মধ্যে যে নেই সেটা কিন্তু আপনি একবার চোখ বুলালেই বুঝতে পারছেন যে প্রথম প্যারার মধ্যে কিন্তু জার্মিনেশনের কথা বা কোকোনাট সিডসের কথা কিছুই বলা নেই। তাহলে নিশ্চয়ই এই শেষের 2 প্যারার মধ্যে আছে, মাঝখানের প্যারাগুলোতে তো নেই। তো শেষের 2 প্যারা পড়া শুরু করি আমরা এখন। Their biology would appear to make coconuts the great maritime voyagers and coastal colonizers of the plant world. Okay, দরকার নাই, কারেন্ট এসে গেছে। The large energy-rich fruits are able to float in water and tolerate salt but cannot remain viable indefinitely. Studies suggest after about 110 days at sea they are no longer able to germinate. এই কথাটা এখানে আছে, দেখি এই লাইনে কি বলছে। Studies suggest after about 110 days at sea they no longer able to germinate. তার মানে 110 দিনও এরা পানিতে ভেসে থাকতে পারে এবং সেখান থেকে অঙ্কুরোদ্গম হয় না, জার্মিনেশনটা হয় না। ওকে, literally cast onto desert island shores with little more than sand to grow in an exposed to the full of glare of the tropical sun. Tropical sun, তার মানে সূর্যের কথা বলা হচ্ছে এখানে। আর এখানে আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্নে বলছিল যে কোকোনাট সিডস নিড শেড ইন অর্ডার টু জার্মিনেট। তার মানে কোকোনাট বা নারকেলের চারা গজানোর জন্য ছায়া দরকার কিনা, শেড, এরকম কথা বলছিল। কিন্তু এখানে তো মনে হচ্ছে উল্টো কথা বলছে, এখানে তো সান বা সূর্যের কথা বলছে। তাহলে এই লাইনটা একটু ভালো করে আমরা পড়ে দেখি। 110 দিনেও তো চারা গজায় নাই, তাহলে কেন কিভাবে চারা গজাচ্ছে দেখি। Literally cast onto desert island shores with little more than sand to grow in an exposed to the full glare of the tropical sun. তার মানে হচ্ছে যখন সূর্যের আলোতে থাকবে, পুরোপুরি সূর্যের আলো ওরা পাবে, exposed to the full glare of the tropical sun, তখন কি হবে? কোকোনাট সিডস আর এবল টু জার্মিনেট অ্যান্ড রুট। তখন কোকোনাট সিডগুলো অঙ্কুরোদ্গম হবে এবং শেকড় গজাবে। তার মানে তো এই কথাটা ভুল, তাই না? এখানে বলছে যে শেড দরকার। আসলে কি শেড দরকার? না। কি দরকার? দরকার হচ্ছে সূর্যের আলো। তাহলে এই বাক্যটা ভুল, ফলস। পুরোপুরি ফলস লিখতে হবে, শুধু এফ লিখবেন না। অনেকে এফ আর টি লিখে আসে, এভাবে লেখা যাবে না, ফলস লিখতে হবে, FALSE, ঠিক আছে? পুরোটা লিখতে হবে। পরেরটা দেখি। কোকোনাটস ওয়ার প্রবাবলি ট্রান্সপোর্টেড টু এশিয়া ফ্রম আমেরিকা ইন দ্য 16th century। তার মানে এখানে নারকেল গাছ এশিয়াতে বা আমাদের মহাদেশে কিভাবে আসলো সেই বিষয়ে কথা বলা হচ্ছে যে সম্ভবত এটা এশিয়াতে এসেছে আমেরিকা থেকে 16 সেঞ্চুরিতে। দেখা যাক আসলে সঠিক কিনা। আমরা ফার্স্ট প্যারার দিকে একটু তাকাই দেখি। এখানে যেহেতু সেঞ্চুরির কথাটা বলা আছে, তাহলে আমরা এই প্যারাটা একটু পড়ে দেখতে পারি। এই প্যারার মধ্যে আমরা যদি একটু পড়ে দেখি, আমরা পড়ি যে এখানে ফর মিলেনিয়া কোকোনাট হ্যাজ বিন সেন্ট্রাল হ্যান্ড okay, Asian people in the Western world. On the other hand, coconuts এই হচ্ছে the Italian merchant traveler Marco Polo apparently saw coconut in South Asia. South Asia তে উনি এটা দেখেছেন in the late 13th century। তার মানে 13 শতকের দিকে ওরা এশিয়াতে এটা অলরেডি দেখেছে। তার মানে 16 শতকে এটা আমেরিকা থেকে এশিয়াতে আসার কোনো সম্ভাবনা নেই, তার মানে বাদ এটা। তো আচ্ছা, এরপরেও আরও যদি একটু দেখতে চান দেখতে পারেন যে অ্যান্ড অ্যামং দ্য মিড 14th century travel writings the Sir John Mandeville was there is mention of great notes of Iande blah blah blah। এত দরকার নাই, আমি কিন্তু ভালোভাবে পড়ছিও না, কারণ আমি বুঝতে পারছি যে এখানে দরকারি না, বোঝা যায়, তাই না? তো এরপরে এইখানে দেখি, এইখানেও বোঝা যাচ্ছে সেঞ্চুরির কথাটা তো কিছু নেই, সুতরাং এইটুকু বাদ। এইখানে চলে আসে সরাসরি 16th century কথাটা এইখানে আছে, তার মানে এইখানে কোথাও একটা আছে।
আমরা দেখি there have been centuries of academic debate over the origins of coconut. কোকোনাটের অরিজিন কোথায় ছিল সেটা নিয়ে বিতর্ক আছে, ডিবেট আছে। there were no coconut palms in West Africa. ওয়েস্ট আফ্রিকাতে কোনো কোকোনাট ছিল না। The Caribbean or the east coast of the Americas before the voyage of the European explorer Vasco da Gama and Columbus in the late 15th and early 16th centuries. Okay, তো লেট 15 মানে 15 থেকে 16 সেঞ্চুরির দিকে ইউরোপিয়ান এক্সপ্লোরার ভাস্কো দা গামা এবং কলম্বা যখন হচ্ছে আমেরিকাতে আসে ওই টাইমেও আসলে কোকোনাট এখানে ছিল না। 16th century trade and human migration patterns reveal that Arab traders and European sailors are likely to have moved coconuts from South and Southeast Asia to Africa and then across the Atlantic to the east coast of America. তার মানে বোঝাই যাচ্ছে যে 16 সেঞ্চুরির দিকে যখন ব্যবসা বাণিজ্যটা শুরু হয় তখন আরব ট্রেডার্স যারা ছিল, আরব ব্যবসায়ী যারা, তারা হচ্ছে প্রথমে ইউরোপিয়ান সেলার্সদের মতো আরব ব্যবসায়ী এবং ইউরোপিয়ান সেলার্সরা এরা প্রথমে হচ্ছে এটা সাউথে নিয়ে আসে, তারপরে সেখান থেকে এটা সাউথ ইস্ট এশিয়া থেকে আফ্রিকাতে আসে এবং তারপরে আটলান্টিক দিয়ে এরা আমেরিকাতে যায়। তার মানে আমেরিকা থেকে এশিয়াতে কোকোনাটস আসার কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে, ফলস। ওকে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমি সবসময় চাই যে ভিডিওটা ছোট রাখতে, কিন্তু হয় না, এক্সপ্লেইন করতে গেলে আসলে লম্বা হয়ে যায়। আর আমি মনে হয় এক কথা একবারের বেশি বলি, তার জন্য মনে হয় খানিকটা হয়। আজকে চেষ্টা করেছি অনেকটা অ্যাভয়েড করার, কি জানি কতটুকু পেরেছি। আপনাদের বোঝানোর জন্যই আসলে আমি ডিটেলস যাতে আপনারা বুঝতে পারেন সেই জন্যই আমি আসলে এরকম করি। আশা করি আপনাদের উপকারে লাগবে ভিডিওটা। পরের প্রশ্নটা দেখি। Coconuts found on the west coast of America were a different type from those found in the east coast. তার মানে হচ্ছে আমেরিকার ওয়েস্ট কোস্টের দিকে যে কোকোনাটগুলো পাওয়া যায় আর ইস্ট কোস্টের দিকে যে কোকোনাটগুলো পাওয়া যায় তারা হচ্ছে আলাদা। তো আমরা দেখি ওয়েস্ট কোস্ট আর ইস্ট কোস্টের মধ্যে কিছু বলা আছে কিনা। এই পর্যন্ত তো নাই। তো এরপর থেকে দেখি যে Arab traders and European sailors are likely to have moved coconuts from South and Southeast Asia to Africa and then across the Atlantic to the east coast of America. Okay, east coast America, east coast নিয়ে আসছে। But the origin of coconuts discovered along the west coast of America by 16th century sailor has been the subject of centuries discussion. কিন্তু বলা হচ্ছে যে 16th century যে সেলাররা ছিল তারা আমেরিকার ওয়েস্ট কোস্টে গিয়ে কোকোনাট দেখেছিল এবং এটা নিয়ে আসলে বিতর্ক। Two diametrically opposed origins have been proposed, that they come from Asia or that they were native to America. এটার মধ্যেও নাই ট্রু ফলস। ট্রু ফলসের ক্ষেত্রে আসলে আপনাকে একটু প্যাসেজ বেশি পড়তে হবে। গ্যাপসের ক্ষেত্রে যেমন আপনি উত্তর পাওয়ার সাথে সাথে আর পড়ার দরকার নেই, কিন্তু ট্রু ফলসের ক্ষেত্রে আসলে মোটামুটি বেশ খানিক দূর আপনাকে পড়তে হবে উত্তর পাওয়ার জন্য। এ পর্যন্ত পড়লাম না। টু diametrically opposed origins have been proposed, that they came from Asia or that they were native to America. Both suggestions have problems. Okay, in Asia there is a large degree of coconut diversity and evidence of millennia of human use, but there are no relative growing in the wild. In America there are close coconut relatives but no evidence that coconuts are indigenous. দেখা যাচ্ছে 3-4 লাইন পড়ার পরেও আপনি আসলে ট্রু ফলসের উত্তর পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি আবার প্রশ্নের দিকে যাবেন। প্রশ্নে গিয়ে দেখবেন যে পরের প্রশ্নটা কি বলছে। যদি দেখেন যে পরের প্রশ্নটা এমন কিছু বলছে যেটা আসলে আপনি 3-4 লাইনের মধ্যে চলে আসছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার আগেই আসলে এই উত্তরটা আছে। অর্থাৎ 12 নম্বরের আপনি এখানে 4 লাইন এই পর্যন্ত পড়ে ফেলেছেন না, ইন্ডিজেনিয়াস এখান থেকে এবং এইটুকুর মধ্যে আপনি 11 নম্বরের উত্তর খুঁজে পাননি। তো 12 নাম্বার যখন আপনি পড়ছেন, 12 নাম্বার প্রশ্নে বলছে যে অল দ্য কোকোনাটস ফাউন্ড ইন এশিয়া আর কাল্টিভেটেড ভ্যারাইটিস। তো আপনি দেখছেন যে এখানে কোকোনাট, এশিয়াতে যে কোকোনাটগুলো পাওয়া যায়, দ্য লার্জ ডিগ্রি অফ কোকোনাট ডাইভার্সিটি অ্যান্ড এভিডেন্সের কথা যখন বলছে, তার মানে বুঝতে পারছেন যে 12 নম্বরের কথাই বলছে, এইদিকে আশেপাশে আছে। তার মানে 11 নাম্বারটা এইটুকুর ভিতরেই কোথাও আছে, এর পরে আর নাই। কারণ ট্রু ফলসই থাক আর
আইএলটিএসের সব কোয়েশ্চেনই আসলে সিরিয়ালি থাকে, উত্তরগুলোও সিরিয়ালি থাকে, শুধুমাত্র ম্যাচিং হেডিং বাদ দিয়ে। তো তার মানে বোঝা যাচ্ছে যে 11 নম্বরের উত্তর এর মধ্যেই কোথাও একটা আছে, যদি না থাকে তাহলে নট গিভেন। এতক্ষণ আমরা পড়ে কিন্তু দেখেছি যে ইস্ট আমেরিকা আর ওয়েস্ট আমেরিকার মধ্যে কোথাও কিন্তু এটা কিন্তু আসে নাই আমাদের, ঠিক আছে। ইস্ট আমেরিকা বা ওয়েস্ট আমেরিকার মধ্যে যে কোকোনাট পাম আছে তাদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা এরকম কোনো কথাবার্তা এটুকুর মধ্যে আসে নাই। তো তার মানে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের এখানে নট গিভেন হবে, পুরোটা লিখতে হবে নট গিভেন। আরেকবার চাইলে পড়ে চেক দিতে পারেন, ঠিক আছে। আমি আর পড়ছি না, আমার ভিডিওটা বড় হচ্ছে এই জন্য আর পড়ছি না, আমি বুঝতে পারছি যে এটুকুর মধ্যে নাই। তো পরের প্রশ্নটা কি আছে? পরের প্রশ্ন আসছে হচ্ছে যে এশিয়াতে যে অল দ্য কোকোনাটস ফাউন্ড ইন এশিয়া আর কাল্টিভেটেড ভ্যারাইটিস, তার মানে যত রকম কোকোনাট এশিয়াতে পাওয়া যায় এগুলো সব আসলে, যত রকম ভ্যারাইটিস পাওয়া যায় এগুলো আসলে মানুষের রোপণ করা, তার মানে এগুলো বন্যভাবে হয় নাই, কোনো বন্য ভ্যারাইটিস নাই, সব কাল্টিভেটেড ভ্যারাইটিস, সব মানুষের রোপণ করা। দেখি এরকম কিছু বলছে কিনা। ইন এশিয়া দেয়ার ইজ এ লার্জ ডিগ্রি অফ কোকোনাট ডাইভার্সিটি অ্যান্ড এভিডেন্স of millennia of human use, but there are no relatives growing in the wild. তার মানে বন্য কোনো স্পেসিস কিন্তু নেই, অনেক রকম ডাইভার্সিটি আছে, বলছে লার্জ ডিগ্রি অফ কোকোনাট ডাইভার্সিটি অ্যান্ড এভিডেন্স অফ মিলেনিয়া অফ হিউম্যান ইউজ, কিন্তু এখানে কোকোনাটের এমন কোনো রিলেটিভ পাওয়া যায়নি যারা বন্য বা বুনো কোনো কোকোনাট পাওয়া যায়নি, যারা একা একাই হয়ে গেছে এরকম পাওয়া যায়নি। এটা হচ্ছে যে সবই মানুষের রোপণ করা কাল্টিভেটেড, বা ওই যে ভেসে ভেসে এসে মানুষের রোপণ করা গাছ থেকেই ভেসে এসে আবার এক জায়গায় এসে হয়েছে এরকম। তাছাড়া বনো যেটা হয় যে এমনি এমনি হয় এরকম কিছু পাওয়া যায় না। তো তার মানে হচ্ছে এটা আমাদের সব ট্রু, তাই না? সবই কাল্টিভেটেড, যেহেতু বন্য নেই তার মানে সব কাল্টিভেটেড। পরের প্রশ্ন কি বলছে? কোকোনাটস আর কাল্টিভেটেড ইন ডিফারেন্ট ওয়েজ ইন আমেরিকা অ্যান্ড দ্য প্যাসিফিক। এইটুকুর মধ্যে কোথাও কিন্তু এরকম কোনো কথা বলেনি, এবং যেহেতু সিরিয়ালি থাকে তার মানে ওইটুকুর মধ্যে নেই। একদম লাস্টের যে প্রশ্ন, লাস্ট লাইনে এটার উত্তর আমরা খুঁজবো। দিস প্রবলেমস হ্যাভ লেড টু দ্য, ওকে এখান থেকে এই পর্যন্ত ছিল আমাদের। ইন আমেরিকা দেয়ার আর ক্লোজ কোকোনাট রিলেটিভস বাট নো এভিডেন্স দ্যাট কোকোনাটস আর ইন্ডিজিনিয়াস। তার মানে হচ্ছে যে আমেরিকাতে কোকোনাটের কাছাকাছি পাওয়া গেছে, রিলেটিভ পাওয়া গেছে, কিন্তু এরা যে একদম মানে কি বলে বেসিক, ইন্ডিজিনিয়াস মানে কি সঠিক আমি জানি না, ইন্ডিজিনিয়াস মানে কি, এবং আমার এখানে লাগবেও না এটা মানে কি। আর যেটা বুঝতে পারছি এখান থেকে অনেক রিলেটিভস আছে, কিন্তু এরা যে আসলে একদম কি বলে প্রিমিটিভ বা আমেরিকান, অরিজিনাল আমেরিকান এরকম কোনো কিছু না। These problems have led to the intriguing suggestion that coconuts originated on coral islands in the Pacific and were dispersed from there. এই প্রবলেমগুলো থেকে বোঝা যায় যে কোকোনাটগুলো কোরাল দ্বীপে প্রথমে অরিজিনেটেড হয়, প্যাসিফিক প্রশান্ত মহাসাগরে কোরাল দ্বীপে প্রথমে এগুলো হয় এবং তারপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তার মানে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের আশেপাশে কোথাও একটা। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমার লাস্ট প্রশ্ন কি ছিল? কোকোনাটস আর কাল্টিভেটেড ইন ডিফারেন্ট ওয়েজ ইন আমেরিকা অ্যান্ড দ্য প্যাসিফিক, এরকম কিছুই নাই, এটা কাল্টিভেটেড হয় না, এরকম কিছুই বলা নাই ওই জায়গায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার নট গিভেন হবে। এখানে দেখবেন ট্রু ফলস নট গিভেন, আপনাকে যে হচ্ছে ট্রু ফলস, ট্রু হচ্ছে সব ব্লক লেটারেই লিখতে হবে এরকম কোনো কথা নাই। আপনি এরকম ছোটো হাতের অক্ষরে লিখতে পারেন, জাস্ট ফার্স্ট লেটারটা আপনি জাস্ট হচ্ছে ব্লক করে দিবেন, অসুবিধা নেই। তো এই হচ্ছে ঘটনা, এই পর্যন্ত ছিল আজকের ভিডিও আমাদের রিডিং। আচ্ছা, এখানে মনে হতে পারে যে আচ্ছা এখানে তো বলছে যে these problems have led to the intriguing suggestion that coconuts originated on Coral Island in the Pacific and were dispersed from there. তার মানে কোকোনাট হচ্ছে প্যাসিফিকের কোরাল আইল্যান্ডে এটা জন্মায়, তার মানে এটা কাল্টিভেটেড না, তার মানে এখানে আমি ফলস লিখে দিই। না, এরকম লেখা যাবে না। যদি না আপনাকে সরাসরি এটা বলে যে ওখানে কাল্টিভেটেড হয় নাই, ওখানে একা একা জন্মাইছে, তাহলে আপনি এটা ফলস লিখতে পারবেন। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে
ডিফারেন্ট ওয়েসের কথা বলা হয়েছে। এই ডিফারেন্ট ওয়ে নিয়ে আমেরিকা এবং প্যাসিফিকে যে এটা ডিফারেন্টভাবে হয় এরকম কিন্তু কোথাও বলা নেই। যদি এরকম থাকতো প্রশ্নটা কোকোনাটস আর কাল্টিভেটেড অন দ্য প্যাসিফিক, তখন আপনি এটাকে ফলস লিখতেন, কারণ কোকোনাটটা প্যাসিফিকে কেউ এটা কাল্টিভেট করে না, এটা এখান থেকেই অরিজিনেট হয়েছে, তখন আপনি ফলস লিখতে পারতেন। কিন্তু এখানে যেহেতু ডিফারেন্ট ওয়েসের কথা বলা আছে, যেহেতু এই ডিফারেন্ট ওয়েস নিয়ে আমেরিকায় প্যাসিফিকে এটা ডিফারেন্ট ওয়েতে এটা কাল্টিভেট করা হয় নাকি একই ওয়েতে এটা কাল্টিভেট করা হয়, এরকম কিছু যেহেতু বলা হয় নাই, সেহেতু আপনি এটা এখানে ফলস লিখতে পারেন না, এটাকে নট গিভেন লিখতে হবে। তো বুঝতেই পারছেন যে এই রিডিং প্যাসেজটার মধ্যে আমি পুরো প্যাসেজটা কিন্তু পড়ি নাই, একদম লাইন বাই লাইন পড়ি নাই, এবং পুরো প্যাসেজটাই লাইন বাই লাইন আমি অর্থও করি নাই। অনেকে হয়তো ভিডিওতে আপনাকে লাইন বাই লাইন অর্থ বুঝায়ে পড়ায় দেওয়ার চেষ্টা করবে, দ্যাট ইজ বুলশিট। আপনার কোনো প্রয়োজন নাই এটার, জাস্ট আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে। আমি এখানে আমি যত শব্দ আছে, যত বাক্য আছে, তার মধ্যে 50% আমি নিজেই জানি না, প্রোনাউন্সিয়েশনও জানি না, উচ্চারণও করতে পারি না, বুঝিয়ে না, কিন্তু তারপরেও কিন্তু আমি উত্তর করে ফেলেছি সবগুলো। তার মানে বুঝতে পারছেন যেটা উত্তর করা সম্ভব। আচ্ছা, এরপর একটা ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে যে এই যে আপনি উত্তরগুলো লিখলেন, প্রশ্নের মধ্যে লিখে আসলেন, এরকম লিখে আসলে হবে না, আপনি প্রশ্নের মধ্যে অবশ্যই লিখতে পারেন, তবে এটা আসলে লেখা আপনার জন্য টাইম কিলিং, কারণ এই প্রশ্ন প্রত্যেকটার আবার উত্তর আপনাকে এখান থেকে আবার ট্রান্সফার করতে হবে অ্যান্সার স্ক্রিপ্টে। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি সরাসরি অ্যান্সার স্ক্রিপ্টেই উত্তর লিখতাম। তো ওখান থেকে একটা সমস্যা হয় যে আপনি হয়তো ভুল করে 9 নম্বরের জায়গায়, যেখানে 9 নম্বরে উত্তর লেখার দরকার, 10 নম্বরে গিয়ে উত্তরটা লিখে ফেললেন। এরকম রিস্ক যদি আপনার মনে হয় আছে, তাহলে আপনি প্রশ্নে এরকম লিখবেন, কিন্তু প্রশ্ন থেকে এই উত্তরগুলো আপনার অবশ্যই আবার অ্যান্সার স্ক্রিপ্টে ট্রান্সফার করে আসতে হবে। প্রশ্নের মধ্যে আপনি যে উত্তর লিখছেন তার জন্য কিন্তু আপনি কোনো মার্ক পাবেন না, সব আপনার অ্যান্সার স্ক্রিপ্টে তুলে দিয়ে আসতে হবে। তো যেহেতু লাস্টে 10 মিনিট সময় থাকে এবং অ্যান্সার স্ক্রিপ্টে যেহেতু লিখতে দেরি হতে পারে, সময় যদি আমার চলে যায়, আমার দ্রুত লিখতে গিয়ে ঝামেলা হয়, এই জন্য আমি একবারেই অ্যান্সার স্ক্রিপ্টে লিখতাম। আর বাসায় আমি যখন প্র্যাকটিস করতাম তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে একদম রিডিংয়ের উত্তরগুলো সরাসরি আমি যে এরকম করে প্রথমে এরকম মার্ক করে নিতাম পয়েন্টগুলো, তারপর সরাসরি আমি এখানে উত্তরগুলো লিখে ফেলতাম। তো আমি উত্তরগুলো লিখে ফেলি, তারপর আমরা একটু মিলাই দেখবো যে উত্তরগুলো ঠিক আছে কিনা। আমি উত্তরগুলো লিখে ফেলেছি, এখন আমরা দেখব মিলায়ে ঠিক আছে কিনা। প্রথমটা ছিল হচ্ছে ফার্নিচার, তারপরে সুগার, তারপরে রোপস, তারপর চারকোল, তারপর বোলস, তারপর হরমোনস, তারপর কসমেটিক্স, তারপর ডিনামাইট বা ডাইনামাইট, তারপরে ফলস, তারপরে এটাও ফলস, তারপর নট গিভেন, তারপর ট্রু, তারপরে নট গিভেন। ওকে, তার মানে 13টাই সঠিক। তো এইভাবে প্র্যাকটিস করবেন, আশা করছি রিডিংয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আর বানানগুলো অবশ্যই ঠিকঠাক করে লিখবেন, বড় হাতের লিখবেন না ছোট হাতের লিখবেন সেটা নিয়ে চিন্তা নেই, সব ছোট হাতের লিখতে পারেন চাইলে। এই তো আজকে এই পর্যন্তই, অনেক লম্বা একটা ভিডিও হয়ে গিয়েছে, তবে আশা করি ভিডিওটা যদি আপনি পুরো দেখে থাকেন আপনার রিডিংয়ের ক্ষেত্রে এটা অনেক 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 বেশি উপকার করবে। আর কোথায় কি সমস্যা হয় এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। ওকে, বাই, টাটা।